রাজশাহী সহ ৩ জেলায় দ্বিতীয় দিনের মতো বন্ধ দূরপাল্লার বাস চলাচল। পাহাড়ে নারী নিপীড়ন বন্ধের দাবিতে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ। সাদেকে এসে পড়েছি, আমাদের রিসোর্টও বুকিং আছে, কিন্তু আমরা যেতে পারতেছি না। আমাদের জন্য খুবই ভোগান্তি, খুবই কষ্টকর। আমরা একদিন যদি কাজ করতে না পারি, দ্বিতীয় দিন আমাদের জন্য খাওয়া দাওয়া ফ্যামিলি চালানো খুবই কষ্ট আমাদের জন্য। সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে অন্তত ২০টি দস্যু দল। নিজেরাই তৈরি করছে অস্ত্র ও গুলি। অর্থনৈতিক দৈন্যদশার কারণে তৎপরতা বেড়েছে দাবি কোস্টগার্ডের। পুরনো কিছু দস্যু নতুন করে আবার এই ধরনের কার্যক্রমে ফেরত আসছে, এবং হচ্ছে যেটা আপনাকে প্রথমে বললাম যে অর্থনৈতিক যে দৈন্যদশা, এইটা একটা দায়ী হতে পারে। বরিশালে ক্যান্সার আক্রান্তদের জন্য নেই আধুনিক চিকিৎসা। ঢাকায় ভরসা রোগীদের। খরচ বেশি হওয়ায় নিঃস্ব অধিকাংশ পরিবার। ডাক্তার যখন বলছে 80% ছড়াইছে, আমার কোনো ভর্তিই নেবে না পিজিতে, আমাকে ইন্ডিয়া চলে যেতে বলছিল। সব বিক্রি করে আমাকে যেতে হয়। সরকারি হাসপাতালে কোনো সেইভাবে চিকিৎসা পাচ্ছে না। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। বাস মালিকদের ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ দূরপাল্লার বাস চলাচল। সকাল থেকে ছেড়ে যায়নি এসব জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল। তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। এরপরই ডাকা হয় ধর্মঘট। কি দিয়ে যাবো, টেনশনে পড়ে গেলাম। এদের দাবি কি দাবি আছে না আছে সেটা তো আমরা জানি না। যে জায়গায় যাবো সেই জায়গায় টিকিট নাই এখন বর্তমানে। এই জায়গাতে সব গাঞ্জাম, টিকিট বন্ধ হয়ে গেছে। এখন তো যাওয়ার আমার খুব সমস্যা। মহাজন পক্ষ আর হলো কর্মচারী পক্ষ বেতন নিয়ে ঝামেলা হয়েছিল, তো মহাজনরা মেনে নিয়েছিল। পরে যখন ওরা গাড়ি টিপ মেরে এসেছে তখন বলে আমি গাড়ির বেতনও দিব না, আমি গাড়িও চালাবো না। পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে চলছে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ। ভোর 6টা থেকেই সদরের চেঙ্গি ব্রিজ, চেঙ্গি স্কয়ার, মহাজনপাড়া সহ বেশ কিছু স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। সবকটি সড়ক বন্ধ করে দেয় যুগ্ম ছাত্র জনতা। এতে আটকা পড়েছে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচ। অবরোধের কারণে শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে যান চলাচল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গত কয়েকদিন ধরেই নানা কর্মসূচি পালন করছে যুগ্ম ছাত্র জনতা। শহরের ভিতর অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। আমাদের অতিরিক্ত পিকেট পার্টি এবং মোবাইল টিম কাজ করছে। সাদেকে এসে পড়েছি, আমাদের রিসোর্টও বুকিং আছে, কিন্তু আমরা যেতে পারতেছি না। আমরা তো এসে চরম ভোগান্তিতে আছি। আমরা হোটেল, রিসোর্ট সবকিছু বুক করা আছে। আমাদের জন্য খুবই ভোগান্তি, খুবই কষ্টকর। আমরা একদিন যদি কাজ করতে না পারি, দ্বিতীয় দিন আমাদের জন্য খাওয়া দাওয়া ফ্যামিলি চালানো খুবই কষ্ট আমাদের জন্য। সড়ক অবরোধের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, আন্দোলনকারীরা কি কি দাবি তুলে ধরছেন, অবরোধের কারণে সড়কের পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়েও জানাবেন।
রাব্বি, বিক্ষোভকারীরা পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ এবং পাহাড়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধের পাশাপাশি এই নিপীড়নের ঘটনায় যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার একটি দাবি জানিয়েছেন এবং এই দাবির প্রেক্ষিতে তারা গত বুধবার থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচির ঘিরে আজকে শনিবার দ্বিতীয় দফায় জুম্ম পাহাড়ি ছাত্র জনতার ব্যানারে সকাল সন্ধ্যা অবরোধ চলছে। সে অবরোধের কারণে খাগড়াছড়ি একেবারে স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সড়কে কোনো যানবাহন নেই। দূরপাল্লা এবং আভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে অবরোধ সমর্থনে ছাত্র পাহাড়ি ছাত্র জনতার শাহরিয়ার জানাচ্ছিলেন খাগড়াছড়ি থেকে সড়ক অবরোধের সবশেষ পরিস্থিতি। সুন্দরবনের মধ্যে নিজেরাই আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরি করছে বনদস্যুরা। সেই অস্ত্র দিয়ে জিম্মি করা হচ্ছে জেলে বাওয়ালিদের। এরপর আদায় করা হয় মুক্তিপণ। অনেকেই অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে আবারও নেমেছেন দস্যুতায়। তবে দস্যু বাহিনী দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সুন্দরবন নীল আকাশ, ঘন সবুজ বন আর নদীর স্বচ্ছ জল এসে মিশেছে যেখানে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ম্যানগ্রোভ ফরেস্ট। বনের সৌন্দর্যে বিমোহিত হলে মুদ্রার উল্টোপিঠ গায়ে কাটা দেওয়ার মতন। বর্তমানে বৃষ্টির মতো দস্যুদল পুরো সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে। সশস্ত্র এসব দস্যুদের আতঙ্কে সবসময় তটস্থ থাকতে হয় জেলে মওয়ালদের। কিন্তু দস্যুদের হাতে এই অস্ত্র আসলো কিভাবে? গত 12 সেপ্টেম্বর কোস্টগার্ডের হাতে দস্যু রাঙ্গা বাহিনীর 2 সদস্য আটক হয়। তাদের হাতে থাকা স্মার্টফোনে মিলে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণের ভিডিও। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সেসব তৈরির সরঞ্জামও উদ্ধার হয় আটককৃতদের কাছ থেকে। কোস্টগার্ডের কর্মকর্তারা জানালেন, বনের গভীরে নিজেরাই অস্ত্র ও গুলি তৈরি করে বনদস্যুরা। যে সকল অস্ত্র উদ্ধার করেছি আগ্নেয়াস্ত্র, তার মধ্যে আমরা মোস্টলি দেখেছি এগুলো মানে সেলফ মেড, এবং আপনাকে আমি বলেছি যে তাদের আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামও কিন্তু আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি। সো আমাদের যেটা ডিরেকশন সেটা হচ্ছে তারা নিজস্ব অস্ত্র নিজেরা তৈরি করে এবং তাদের কাছে সেই মেকানিজম আছে, সেই ধরনের ইকুইপমেন্ট আছে। 2018 সালের নভেম্বরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। তবে গণ অভ্যুত্থানের পর আবারও সক্রিয় হয়েছে কয়েকটি বাহিনী। অর্থনৈতিক দৈন্যদশা এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে আবারও দস্যুরা তৎপর হয়েছে বলে দাবি কোস্টগার্ড কর্মকর্তার। 5 আগস্ট পরবর্তী যেটা দেখা গিয়েছে যে আপনার এখানে আইন শৃঙ্খলার কিছুটা অবনতির কারণে পুরনো কিছু দস্যু নতুন করে আবার এই ধরনের কার্যক্রমে ফেরত আসছে, এবং হচ্ছে যেটা আপনাকে প্রথমে বললাম যে অর্থনৈতিক যে দৈন্যদশা, এইটা একটা দায়ী হতে পারে। বর্তমানে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। গত 1 বছরে 26টি অভিযানে আটক হয়েছে 44 দস্যু। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। দস্যুদের কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হবে তাদেরকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং তার বর্তমান কোণঠাসা অবস্থায় আছে। এই দস্যুরা যদি সাধারণ জীবনে ফিরতে চায় তাহলে কোস্টগার্ড তাদের প্রথম বন্ধু হিসেবে কাজ করবে এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য যতটুকু সম্ভব যা কিছু করার, আইনি বিষয়ে বলেন, তারপর অর্থনৈতিক বিষয়ে বলেন, চাকরির বিষয়ে বলেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। বাস মালিকদের ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। সংবাদের শুরুর পর্যায়ে এই বিষয়ে জানাচ্ছিলাম। দর্শক, সবশেষ খবরাখবর জানবো এই বিষয়ে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ধর্মঘটের বিষয়ে কি বলছে বাস মালিকরা? সমাধানের বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সে বিষয়েও জানাবেন। রাবি, একটু আগে আমি খোঁজ নিয়েছি, রাজশাহীর যারা বাস মালিক রয়েছে তারা শ্রমিকদের সাথে বসেছে এবং সেখানে আলোচনা চলছে এমনটি জানতে পেরেছি, এবং ঢাকাতেও কিন্তু আলোচনা চলছে। এখন পর্যন্ত ফলপ্রসূ কোনো সমাধান কিন্তু হয়নি। সে কারণে সকাল থেকে আমি যেমনটি দেখছি
রাজশাহীর যে শিরোইল ঢাকা বাস স্ট্যান্ড রয়েছে, এই শিরোইল ঢাকা বাস স্ট্যান্ডে সকাল থেকেই যে ঢাকাগামী যে বাসগুলো রয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে সেগুলো বন্ধ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর থেকে যে ঢাকাগামী যে বাসগুলো রয়েছে সেগুলো, এবং পূর্ব ঘোষণা ছাড়াই টানা 2 দিন কিন্তু বাস বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে মানুষ। শুধুমাত্র একতার যে ট্রান্সপোর্ট, সেই বাসটি বাদে এই শিরোইল বাস স্ট্যান্ডে আমি যতটুকু দেখছি যে এভারগ্রিন, হানিফ এন্টারপ্রাইজ, দেশ ট্রাভেলস, গ্রামীণ এবং ন্যাশনাল ট্রাভেলস, শ্যামলী থেকে শুরু করে ঢাকায় যে ঢাকার কোচগুলো রয়েছে, সেই কোচগুলো সবই বন্ধ থাকায় মানুষজন ব্যাপক ভোগান্তিতে পড়েছে। এবং যারা খুবই জরুরিভাবে যাচ্ছেন তারা ট্রেনে যাওয়ার চেষ্টা করছেন। এবং এই অগ্রিম টিকিট যারা কেটে রেখেছিল তারা আসলে টিকিট না টাকা ফেরত না পাওয়ায় তারাও ক্ষোভ জানিয়েছেন। এবং গত কয়েকদিন থেকেও এই যে টানা যে এই বাস বন্ধ থাকায় মানুষ কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এখন পর্যন্ত মালিক শ্রমিকদের যে আলোচনা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাস ধর্মঘটের সবশেষ পরিস্থিতি জানছিলাম। নরসিংদীতে রেললাইনের পাশ থেকে এক প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার হয়েছে। সকালে ঘোড়াশাল স্টেশনের রেললাইনের পাশ থেকে গনি মিয়া নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানায়, মাস 3 আগে ছুটিতে দেশে আসেন সিঙ্গাপুর প্রবাসী গনি। 2 দিন বাদে ফের সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল তার, কিন্তু গতরাতে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরিও করে পরিবার। পরে সকালে গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ জানতে মরদেহর ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে তেলের লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ পিতা পুত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এর আগে 23 সেপ্টেম্বর শ্রীমঙ্গলে ইলামপাড়া গ্রামে তেল গ্যাস কোম্পানি শেভরনের ভূগর্ভস্থ তেলের লাইন লিকেজ হয়। এ সময় তেলের সাথে বিভিন্ন প্রজাতির মাছ ভাসতে দেখে শিকারে নামেন বশির উদ্দিন ও তার ছেলে রেদওয়ান আহমেদ। হঠাৎ অগ্নিকাণ্ড হলে দগ্ধ হন তারা। সাহায্যে এগিয়ে গেলে দগ্ধ হন বশিরের স্ত্রীও। উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয় তাদের। দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালে বেড়েই চলেছে দুরারোগ্য ক্যান্সার। জেলা হাসপাতালগুলোয় উন্নত চিকিৎসা না থাকায় অনেকেই ছুটছেন রাজধানীতে। সামর্থ্যবানরা যাচ্ছেন বিদেশে। তবে ব্যয়বহুল হওয়ায় পথে বসেছে বহু পরিবার। সমাজসেবা অধিদপ্তরের দেয়া নামমাত্র অনুদানের জন্য পোড়াতে হয় বহু কাঠখড়। ছোট্ট আরিফা মাত্র 7 বছর বয়সে শরীরে বয়ে বেড়াচ্ছে ব্লাড ক্যান্সার। বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা, কিন্তু রিক্সা চালক বাবার নেই সামর্থ্য। আমার বাচ্চার ব্লাড ক্যান্সার, তো ডাক্তার যখন বলছে 80% ছড়াইছে, আমার কোনো ভর্তিই নেবে না পিজিতে, আমাকে ইন্ডিয়া চলে যেতে বলছিল। 4 দোকান চালাই আর কি, আমার বাচ্চার ব্লাড ক্যান্সার, তো এদের চলতাম। তো হঠাৎ সিটি কর্পোরেশন থেকে আমার দোকানটাও উদ্যোগ করে দেয়। বাধ্য হয়ে আমি এখন রিক্সা চালাইতেছি, মানুষের কাছে একটু হাত পাততেছি যে আমার বাচ্চারা ট্রিটমেন্ট চালানো লাগবে। সমাজকর্মী রফিকুল আলমের শরীরে ক্যান্সার কখন বাসা বেঁধেছে টেরি পাননি, কারণ প্রথম পর্যায়ে গ্যাস্ট্রোলিভারের চিকিৎসা দিয়েছিলেন স্থানীয় চিকিৎসকরা। যখন রোগ ধরা পড়ল তখন চলছে ক্যান্সারের সেকেন্ড স্টেজ। এ পর্যন্ত তার চিকিৎসায় খরচ হয়েছে 35 লাখ টাকা। পরিবারের যে এইটা সঞ্চয় বা ওই যে কিছু সোনা থাকে, পৈতৃক কিছু সম্পত্তি, সব বিক্রি করে আমাকে যেতে হয়। সরকারি হাসপাতালে কোনো সেইভাবে চিকিৎসা পাচ্ছে না। ক্যান্সার সারাতে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে বহু পরিবার। চিকিৎসায় সর্বোচ্চ 50,000 টাকা অনুদান দিয়ে থাকে সমাজসেবা অধিদপ্তর। তবে বিশাল অঙ্কের চিকিৎসা খরচের তুলনায় তা যৎসামান্য। সেই অনুদানও পায় না সিংহভাগ। বাংলাদেশে কিন্তু কোনো ক্যান্সার রেজিস্ট্রি নাই। কত ক্যান্সার নতুন করে হইলো, কত মারা গেল, কিন্তু এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্যান্সার রেজিস্ট্রি এখন সুন্দর মতো করতে পারি না। আগে যদি মনে করেন আমরা রুগী দেখতাম মনে করেন তো 10টা, এখন দেখতে হয় ধরেন 30টা। প্রতি বছরই আমাদের 10 থেকে 15% ক্যান্সারের আবেদন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
ক্যান্সারের চিকিৎসায় মধ্য আর নিম্নবিত্তদের শেষ ভরসাস্থল শের-ই বাংলা মেডিকেল, যাতে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। একমাত্র রেডিওথেরাপি মেশিনটিও অকার্যকর 1 দশক ধরে। তবে সরকারি 200 কোটি টাকার এই প্রকল্পের কারণে এখনও নিরাশ নন সংশ্লিষ্টরা। বলছেন ক্যান্সারের পাশাপাশি কিডনি ও হার্টের চিকিৎসাও হবে বিশেষায়িত এই হাসপাতালে। শেরেবাংলায় যেভাবে ক্যান্সারের চিকিৎসা দিচ্ছি, আসলে আমরা অনেক পিছায় আছি। পৃথিবী যখন আপনার প্রোটন থেরাপি, হাইড্রোজেন থেরাপি নিয়ে কাজ করছে, তখন কিন্তু আমার কোবাল্ট মেশিন নষ্ট দীর্ঘদিন যাবত। প্রত্যেকটা বিভাগে 150টা করে সিট আছে, সেই হিসাবে মোট 450 সিট থাকবে এখানে। এই নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 2026 জুনের মধ্যে আশা করি এই হসপিটালের নির্মাণ কাজ শেষ হবে। গণপূর্ত বিভাগ দাবি করছে আগামী জুনে শেষ হবে এই প্রকল্পের কর্মযজ্ঞ। অর্থাৎ সরকার আন্তরিক হলে আগামী বছর থেকেই এখানে চিকিৎসা সেবা চালু করা সম্ভব, যদিও এর জন্য দরকার জনবল। তাই বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনীয় জনবল নিয়োগে এখনই সরকারকে উদ্যোগী হতে হবে, তাহলেই উপকৃত হবে দক্ষিণাঞ্চলের মানুষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আজ মহাপঞ্চমী তিথি, শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনার শেষ সময়। রাত পোহালেই মহাষষ্ঠী আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। আজ দেবীর কল্পারম্ভ অনুষ্ঠিত হবে। কাল মহাষষ্ঠীতে দুর্গতি নাশিনীর অকাল বোধন, অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। বিশুদ্ধ পঞ্জিকা মতে এবার মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা আসছেন গজ বা হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্র মতে গজ শুভযাত্রার প্রতীক, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা। ফিরবেন দোলাই বা পালকিতে করে। এরই মধ্যে দেবী আরাধনায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। চলছে দুর্গাকে বরণের প্রস্তুতি, সবখানেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।